নমস্কার, সন্ধ্যের আড্ডায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা পাঠ করব কুয়াশার সপ্তম পর্ব। কলকাতার গরম দিনের পর দিন বেড়েই চলেছে। আশা করি এই গরম আবহাওয়ায় সবাই সুস্থ আছে, কারণ এই গরমের মধ্যে যাদের বাড়ির থেকে বাইরে বেরোতে হচ্ছে তাদের স্বাস্থ্যের দিকে বিশেষ খেয়াল রাখা প্রয়োজন। আর বিশেষ করে এই গরমে যদি চোখে পড়ে কোনো অলৌকিক ঘটনা, তাহলে তো আরও বেশি সামলে থাকা প্রয়োজন। আজ প্রণব কুমার পালের কলমে এরমই এক ঘটনার কথা শুনব। আজকের গল্পে আওয়াজ দিয়েছে প্রতিমার চরিত্রে কেয়া, অপর্ণার চরিত্রে অভিমিতা। শুরু হতে চলেছে কুয়াশার সপ্তম পর্ব, প্রণব কুমার পালের লেখা দুপুরের রহস্য। অফিসের বন্ধু পঞ্চাননের ছেলের অন্নপ্রাশনে খেতে এসেছিলাম। কেমনভাবে ওদের বাড়ি যাব তার জন্যই সব ছক করে দিয়েছে। কলকাতা থেকে বাসে করে নামলাম শখের হাটের স্টপেজ। দেখলাম সামনের অনেকটা পথ। একজনকে জিজ্ঞেস করতে বললেন, এই সোজা পথে মাইলখানেক গেলে তবে পৌঁছানো যাবে। মেঠো পথ ধরে চললাম পঞ্চাননের বাড়ি। আসার সময় প্রতিমা ওয়াটার বোতলটা সঙ্গে দিয়েছিল জোর করে। বলল, যা গরম, পথে যদি পিপাসা পায়। তাছাড়া তোমার আবার ঘন্টায় ঘন্টায় জল খাওয়ার অভ্যেস। এখন দেখছি ওয়াটার বোতলটা না আনলে ভুল করতাম। সত্যিই বেশ গরম এখানে। হাঁটছি তো হাঁটছি, দুধারে ফাঁকা মাঠ। জল না থাকায় ঘাসগুলো শুকিয়ে গেছে, কোথাও এতটুকু সবুজের চিহ্ন নেই। রাস্তাটাও বেশ তেতে আছে। রাস্তার পাশে মাঝে মাঝে খেজুর গাছ দেখছি, নির্জন নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। একটু দূরে একটা বট গাছ। চলতে লাগলাম, কিন্তু গাটা যেন কেমন শিরশির করে উঠল। চারিদিকে ফাঁকা, রাস্তায় আমি ছাড়া আর কাউকে পেলাম না। সবে বটগাছটা ছাড়িয়ে একটু এগিয়েছি, শুনতে পেলাম, একটু জল, একটু জল, বড় তেষ্টা পেয়েছে, কের চাটি পেটে যাচ্ছে। হঠাৎ এই কথাগুলো কানে আসতে বিশ্বাস করতে পারলাম না যে এই ফাঁকা জায়গায়ও কেউ থাকতে পারে, অথচ কাউকে দেখতে পাচ্ছি না সেমন। পিছনে ফিরে দেখলাম ওই বটগাছটার গোড়ায় এক বৃদ্ধ ছেঁড়া কাপড় পরে বসে আছে। বটগাছটার পাশ দিয়েই তো এলাম, কই তখন তো কাউকে দেখতে পাইনি। আবার ভাবলাম আমিই লক্ষ্য করিনি হয়তো। পথিক দেখেছে তাই জল চাইছে, কেননা আমার কাছে তো ওয়াটার বোতল আছে, নিশ্চয়ই জানে এতে জল আছে। স্ত্রীকে প্রশংসা না করে পারলাম না। ওয়াটার বোতলটা না থাকলে যে কী হতো। যাই হোক, বৃদ্ধকে জল দেবার জন্য এগিয়ে যাই। ভাবলাম তবু তো একজনকে পাওয়া গেল, এতক্ষণ তো একলাই হাঁটছিলাম। কিন্তু বৃদ্ধের দিকে যতই এগোই মনে হচ্ছে বটগাছটা সমান দূরত্বে আছে। বৃদ্ধটাও। কি ব্যাপার হলো তাহলে? কি ভুল দেখছি না ভুল শুনছি? এই ভেবে চোখ কান ভালো করে রোগড়েনি। না, সেই একই। একে কাঠ ফাটা রোদ, তার উপর কেউ কোথাও নেই। সেই অবস্থায় যেন মাথা গরম হয়ে গেল, গা দিয়ে টপ টপ করে ঘাম পড়ছে। নিজেকে ধাতস্থ করে আবার এগোই, কিন্তু সেই কানে আবার কথাটা আসছে। ওয়াটার বোতলের ছিপি খুলে এগোই, কিন্তু একই অবস্থা। মনে হচ্ছে যত কাছে যাচ্ছি ততই যেন বৃদ্ধ আর গাছটা দূরে চলে যাচ্ছে, নাগালই পাচ্ছি না। হঠাৎ আমার গায়ে কে যেন ধাক্কা দিল। আমি থতমত খেয়ে চেঁচাতে যাব, এমন সময় পাঁচু বলল, এই অজয়দা, কখন থেকে ডাকছি, আপনি শুনতে পাননি? আমি বললাম ফিরে যাচ্ছেন হয়তো। ফিরে যাচ্ছি কই? ওই তো। আর বলতে পারলাম না। ভয় আর চোখে একবার তাকিয়েছিলাম বৃদ্ধের দিকে, কিন্তু দেখতে পাইনি। কোনো চিন্তা না করে পাঁচুর সঙ্গে ওদের বাড়িতে আসি। আমাকে দেখে তো পঞ্চানন দৌড়ে কাছে এলো। বলল, এ কি ব্যাপার বলতো, এত দেরি করে এলি? তোর জন্য অপর্ণার কি চিন্তা? অপর্ণা বলল, জানেন, আপনি আসছেন না দেখে বড্ড খারাপ লাগছিল।
নিন নিন, হাত পাগুলো ধুয়ে নিন। আমরা আপনার জন্যই বসে আছি, একসঙ্গে খাবো। আমি বললাম, একটু দেরি হয়ে গেল ভাই, ছুটির দিন তো, বাস টাস কম থাকে তাই। খাওয়ার পরে আমরা গল্প করছি, এমন সময় বন্ধু বলল, একটা কথা বলবো। কি বল না। তুই কখন বাস থেকে নেমেছিস বলতো? কেন? তা 12টা হবে। তা কি বলতে চাইছিস বল। যখন তুই আসছিলিস একটা বট গাছটা গেছিস। হ্যাঁ, ওর পাশ দিয়েই তো এলাম। তোর কাছে কেউ জল চাইনি? হ্যাঁ, কিন্তু কি ব্যাপার বলতো? কি যেন একজন জল জল করছিল। আমি দেখলাম একটা বৃদ্ধ, কিন্তু জল দিতে গেলে। ঠিক আছে, আর বলতে হবে না। যা শুনলাম তাতে তাজ্জব বনে গেলাম। বটগাছটার পাশে এক চৌধুরী পারি করবে বলে ভিত খুঁড়ছিল। তা প্রায় 1.5 মানুষ ভিত খোঁড়া হয়েছিল। হঠাৎ এক বৃদ্ধ ওই ভিতে পড়ে যায়। ওখানে তখন কেউ ছিল না, দুপুরবেলা। অনেক চেঁচিয়েছিল জল জল করে। কেউ বলে শুনেছিলাম, তবে কোথা থেকে কথাটা ভেসে আসছে তা কেউ বলতে পারিনি। বৃদ্ধটা মারা যায়। বট গাছের ডাল ভাঙতে যায় ছাগলকে খাওয়াবে বলে হরিপদ নামে পাড়া এক ছেলে, সেই দেখেছিল প্রথমে। তারপর ভিত থেকে তুলে আমরাই সৎকার করি। অন্য জায়গার লোক, খোঁজ করেছি কেউ আত্মীয় স্বজন আছে কিনা, কিন্তু কাউকেই ওর জন্য পেলাম না। অনেকে বট গাছের কাছে অজ্ঞান হয়ে শুনেছি, তাই 12টার সময় আমরা পার্কে ওই পথ দিয়ে যাই না। খুব দরকার হলে দল বেঁধে যাই। তোর ভাগ্যটা ভালো, ঠিক সময় পা চুকিয়ে পড়েছিল, তা না হলে কী যে হতো। বন্ধুর মুখে কথাগুলো শুনে তাজ্জব বনে গেলাম। সত্যি ভৌতিক ব্যাপার। যতবার বন্ধুর বাড়ি গিয়েছি, 12টার পরে বা আগে গিয়েছি, আর ভুল করিনি। নমস্কার, সন্ধ্যের আড্ডায় আপনাদের আবার সবাইকে স্বাগত জানাই। আজকে কুয়াশার 9ম পর্বে আমরা এক বিশেষ ধরনের অলৌকিক কাহিনী শুনব। আমাদের সকলেরই ছোটবেলায় একটি কাল্পনিক জগৎ থাকে, কিন্তু কি হয় যদি সেই কল্পনার জগৎ বাস্তবে পরিণত হয়? কুয়াশার 9ম পর্বে আজ আমরা এমনই এক গল্প শুনব, লেখক সুনীল দাসের কলমে ঘোরানো সিঁড়ি। ছুটি ছাটা পেলেই বন্ধুদের চুটিয়ে এদিক সেদিক বেড়াতে বেরিয়ে পড়ে বাপ্পা। হোটেলে উঠে পয়সা খরচ করে আরাম করে বেড়ানো নয়, বাপ্পার বেরিয়ে পড়া মানে হিচহাইক ধরনের। কলেজের প্রথম বছর থেকেই ওর মেজাজের কিছু বন্ধুবান্ধবও জুটেছে। এবার পার্ট 1 পরীক্ষার পর 6 জনের সেই দলটা বেরিয়ে পড়ল লম্বা কদিনের ছুটিতে। একদিন সন্ধ্যের খানিক আগে জাতীয় সড়ক ধরে হাঁটতে হাঁটতে পরিত্যক্ত এক রাজবাড়ির সামনে পৌঁছায়। 6 বন্ধুর মধ্যে বাপ্পাই হাঁটতে হাঁটতে আসছিল সকলের শেষে। এমনিতে হাঁটার ব্যাপারে সে সবসময় পটু, কিন্তু তার মধ্যে বেশ খানিকটা ভাবুক স্বভাব আছে বলে, লেখালেখি করার অভ্যাসটাও তার বেশ ছোট বয়স থেকেই আছে বলে চারিপাশ খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে চলা তার স্বভাব। সুন্দর কোনো দৃশ্য বা আকর্ষণীয় কোনো বস্তু দেখলে থেমেও যায় 2-1 মুহূর্ত। তোতন, পিন্টু, রাজুরা মানে তার বন্ধুরা এই নিয়ে তাকে 2-4 কথা শোনায়ও মাঝে মাঝে। সেদিন তোতন, পিন্টু গান গাইতে গাইতে এগিয়ে যাচ্ছে। ওদের পেছনে গল্প করতে করতে এগোচ্ছে রাজু, সন্তু আর পার্থ। বাপ্পা আরও খানিকটা পিছিয়ে মনে মনে একটা গল্পের কাঠামো ভাবতে ভাবতে আসছিল। পরিত্যক্ত রাজবাড়িটার সামনে এসে সে থেমে গেল। তখন অন্ধকার শুষে নিচ্ছে দিনের শেষ আলোটুকু। মুমূর্ষের সেই আলোয় খিলান দেওয়া নির্জন রাজপ্রাসাদটা যেন ভেতর থেকে টানছে বাপ্পাকে। আবছা অন্ধকারের মধ্যে থমকে দাঁড়িয়ে থাকা সেই রাজপ্রাসাদটা দেখে তার চোখ ফেরাতে পারছিল না বাপ্পা। কারুকাজ করা জীর্ণ লোহার গেটের একটা ভাঙা অংশ দিয়ে সে ভেতরে চলে গিয়েছিল। কেন বাপ্পা ওইভাবে নির্জন ওই রাজপ্রাসাদের ভেতরে যেতে চাইছিল সে নিজেও জানে না। শুধু বুঝতে পারছিল পড়ে থাকা বিশাল এই বাড়িটার টান সে এড়াতে পারছিল না। বিকেল থেকেই সেদিন আকাশ ছিল বড় গম্ভীর। পাহাড়ের মতো ঘন কালো মেঘ উৎপেতে ছিল। বাতাস নিষ্প্রাণ, গাছের পাতা নড়ছিল না একটাও। বাপ্পা রাজপ্রাসাদের মধ্যে ঢোকার সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হলো মুষলধারে।
বিদ্যুৎ চমকাতে থাকলো অল্প পরে পরে। কাছাকাছি বাজ পড়ল কোথাও। বিদ্যুতের আলোয় বাপ্পা দেখল সে যেখানটায় দাঁড়িয়ে আছে তার দুহাত দূরে মস্ত একটা সিঁড়ি উঠে গেছে দোতলায়। শ্বেত পাথরের ভাঙা একটা পরী দাঁড়িয়ে আছে বাপ্পার পাশে। ভাঙা পরীটার দিকে তাকিয়েই বাপ্পার মনে পড়ে গেল তার গল্পে সে হুবহু এই বাড়িরই বর্ণনা লিখেছে। কারুকাজ করা লোহার ওই গেট, ফোয়ারা বাঁধানো চত্বর, চওড়া সিঁড়ি, আর সিঁড়ির শুরুতেই শ্বেত পাথরের পরী। আশ্চর্য, কল্পনার সেই রাজপ্রাসাদ এভাবে কখনো সত্যি হয়ে চোখের সামনে এসে দাঁড়ায়। শুধু প্রাসাদই নয়, দোতলার কোনো একটা ঘরের ভেতর থেকে ভেসে আসা মিষ্টি ধ্রুপদী গানের সুরটাও তো তার গল্পের থেকেই উঠে আসছে। সেই প্রবল বর্ষণে রাজপ্রাসাদ থেকে বেরোনোর উপায় নেই। বেরিয়ে যাওয়ার কথা বাপ্পা মনে হয়নি তাকে দেখতে না পেয়ে তোতন পিন্টুরা তখন কি করছে। সে শুধু কি এক টানে সামনের সিঁড়ি দিয়ে ওপরে উঠতে শুরু করে। ভেসে আসা সুরটা তাকে ক্রমশ বেশি করে টানছে। দোতলায় উঠে আসা মাত্রই মস্ত বড় একটা প্যাঁচা এদিক থেকে ওদিকে টানা ঝাপটে উড়ে গেল। আর একই সঙ্গে খুব কাছ থেকে ভেসে আসে বিশ্রী একটা গোঙানির শব্দ, যা শুনে বাপ্পার বুকের ভেতরটা কেঁপে উঠল। কয়েক পা এগিয়ে গিয়ে দেখতে চাইল কোথা থেকে আসছে শব্দটা। অন্ধকারে কোনো কিছুই দেখতে পেল না, শুধু আচমকা রক্তহীন করা একটা খ্যানখ্যানে গলার হাসিতে তার বুকের ভেতরটা কেঁপে উঠল। দোতলার থেকে ছুটে নেমে যাওয়ার জন্য সে সিঁড়ির দিকে এগিয়ে গেল। আর একটা মুহূর্ত এ বাড়ির মধ্যে নয়, বেশিক্ষণ এখানে থাকলে মৃত্যু সুনিশ্চিত। কিন্তু সিঁড়ির মুখে ফিরে এসেই সে আটকে ওঠে। ঠিক সিঁড়ির মাথাতে প্রকাণ্ড একটা কালো কুচকুচে কুকুর গর্জন করছে। অন্ধকারে কুকুরটার দুটো হিংস্র চোখ চলছে। যে কোনো মুহূর্তে কুকুরটা তার ওপর ঝাঁপিয়ে পড়তে পারে, টুটি ছিঁড়ে দিতে পারে। বাপ্পা কুকুরটার হিংস্র চোখের দিকে তাকিয়ে এক পা করে পিছু হাঁটতে শুরু করে দিল। আর প্রকাণ্ড সেই কুকুরটাও গর্জন করতে করতে এগোতে থাকলো বাপ্পার দিকে। অন্ধকারে পরিত্যক্ত এই রাজপ্রাসাদের কোথায় ছুটে পালাবে সে? বাপ্পা দিশেহারা হয়ে ভেতর দিকে ছুটে গেল। চলন্ত হিংস্র সেই চোখ দুটো আর এগুলো না। সিঁড়ির মুখটার কাছে দাঁড়িয়ে থাকলো। ওখান দিয়ে বাপ্পার নেমে যাওয়ার রাস্তা বন্ধ। আর কোনো সিঁড়ি আছে যেখান দিয়ে এই মৃত্যুপুরী থেকে বেরিয়ে যেতে পারে? অন্ধকার জীর্ণ সেই রাজপ্রাসাদে পাগলের মতো পথ হাতড়াতে থাকলো সে। বারবার তার বন্ধুদের মুখগুলো মনে পড়ল, বাড়ির সকলের মুখ মনে পড়ল। মার মুখটাও তার মনের মধ্যে ভেসে উঠল সবচেয়ে বেশি। আরও একটা কিসের যেন আওয়াজ ভেসে আসছে, একসঙ্গে অনেকগুলো গলায়। শব্দটা এগিয়ে আসছে ক্রমশ। আরেকটু কাছে আসতেই শোনা গেল নিঝুম রাত্রের বুকে গম গম করছে শব্দটা। আর ঠিক সেই সময় করিডোরের শেষ প্রান্তে একটা সেজবাতির মৃদু আলো দেখা গেল। সেজবাতিটা হাতে নিয়ে এক নারী দাঁড়িয়ে আছে। এত দূর থেকেও তার মুখ দেখা যাচ্ছে না স্পষ্ট করে, কিন্তু বোঝা যাচ্ছে তিনি যেন তার দিকে যাওয়ার জন্য ইঙ্গিত করছেন। মরিয়া হয়ে বাপ্পা এগিয়ে গেল সেই দিকে। কিছুটা এগিয়ে যেতেই বাপ্পা সেই নারী মূর্তির মুখ স্পষ্ট দেখতে পেল। সে খুব অবাক হয়ে গেল। ওই মুখটা তো তার কল্পনায় মাত্র ছিল। এইরকম এক প্রাচীন রাজপ্রাসাদকে ঘিরে সে যে গল্পটা লিখেছিল, তার মধ্যে একটি নারী সে গড়ে তুলেছিল খুব যত্নে, সমস্ত সহানুভূতি উজাড় করে। তার কথা লিখবার সময় মনের চোখে সে তো ঠিক এই মুখটাই দেখেছিল। এই রকমই চাউনি, অনেকটা মায়ের চোখের মতো। সেজবাতি হাতে সেই নারীর দিকে এগিয়ে গিয়ে বাপ্পা বলতে চাইল, আমাকে বাঁচান, আমাকে এই মৃত্যুপুরীর থেকে বেরিয়ে যাওয়ার কোনো রাস্তা দেখিয়ে দিন। কিন্তু বাপ্পা কিছু বলবার আগে বাতি হাতে নিয়ে সেই নারী এগোতে থাকলেন। মাঝে মাঝে মুখ ফিরিয়ে দেখলেন বাপ্পাকে। কি স্নিগ্ধ আর করুণা মাখানো দুটো চোখ। বাপ্পা আছন্দের মতো পায়ে পায়ে তাকে অনুসরণ করে চলল।
কিছু সময় ওইভাবে এগোনোর পর সেই নারী একটা দরজার সামনে এসে দাঁড়ালেন। এক হাত বাড়িয়ে খুলে দিলেন দরজাটা। বাপ্পা দেখল সেই দরজার নিচে থেকে ঘোরানো লোহার সিঁড়ি নেমে গেছে। মরচে পড়া, ঘাস গজানো, অনেককাল ব্যবহার না করা ঘোরানো সেই সিঁড়িটা দিয়ে বাতি হাতে নেমে যাচ্ছেন বাপ্পার গল্পের সেই নায়িকা, মায়ের মতো মমতা যার মুখের রেখায়। বাইরের আকাশে তখন আর বৃষ্টি নেই, মেঘ কেটে গিয়ে চাঁদ উঠেছে। রাজবাড়ির এই পেছন দিকটার দিগন্ত প্রসারিত, জোছনা বিছিয়ে রয়েছে মাঠ করে। বাপ্পাও সেই নারীকে অনুসরণ করে পুরনো ঘোরানো সেই সিঁড়ি দিয়ে নেমে এলো। মাটিতে পা দিয়ে সেই কৃতজ্ঞতায় নারীর মুখের দিকে তাকানো। তিনি হাসলেন, কিন্তু পর মুহূর্তেই তাকে আর দেখা গেল না। বাপ্পা চারিপাশে তাকিয়ে দেখল তিনি আর কোথাও নেই। আদিগন্ত মাঠ জুড়ে শুধু জোছনায় হা হা করছে। তারপর আর বাপ্পার কিছু মনে নেই। এরপর দিনের আলোয় চোখ মেলে সে দেখল সে একটা খাটিয়ায় শুয়ে আছে, চারপাশে তার বন্ধুরা। তোতন বলল মাঝরাতে একদল শ্মশান যাত্রী বাপ্পাকে ওই পোড়ো রাজবাড়ির পেছন দিকটার মাঠে অজ্ঞান অবস্থায় পড়ে থাকতে দেখে। খানিকটা দূরেই সেই শ্মশান। পিন্টু জানতে চাইল কি হয়েছিল বাপ্পার। পোড়ো রাজবাড়ির মধ্যে সে ঢুকেছিল কেন? বাড়িটার পেছন দিকে ওই শ্মশানের পথেই বা সে এসে পড়েছিল কিভাবে? বাপ্পা তখন ধীরে ধীরে একেবারে শুরুর থেকে তার গল্পের নায়িকাকে অনুসরণ করে পোড়ো রাজবাড়ির পেছন দিককার ঘোরানো লোহার সিঁড়ি দিয়ে নেমে আসা পর্যন্ত সব কিছু খুঁটিয়ে খুঁটিয়ে বলল। শোনার পর পিন্টু বলল, অসম্ভব, ওইভাবে তুই কিছুতেই নামতে পারিস না, এটা হতেই পারে না। অন্যেরাও পিন্টুর কথায় সায় দিল। বাপ্পা বুঝতে পারল না বন্ধুরা সকলেই তার কথার শেষটুকু বিশ্বাস করতে চাইছে না কেন। সে জোর দিয়ে বলল, আরে আমি নিজে নেমেছি, আর তোরা বলছিস এটা হতে পারে না? বন্ধুরা আর কোনো কথা না বলে বাপ্পাকে পোড়ো রাজবাড়ির পেছন দিকটায় নিয়ে যায়, বাপ্পা যেখানে অজ্ঞান হয়ে পড়েছিল। বাপ্পা মুখ তুলে অবাক হয়ে দেখল দোতলা থেকে লোহার ঘোরানো সিঁড়ি নিচের দিকে নেমে এসেছে ঠিকই, কিন্তু সিঁড়িটার ওপরে রাতখানা আছে, বাকিটা নেই। দেখলে বোঝা যায় বহুকাল আগেই পুরনো ঘোরানো ওই সিঁড়ির নিচের অংশ ভেঙে গেছে। অনেকক্ষণ বাপ্পার কোনো কথা বলতে পারল না। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 21তম পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব বুদ্ধদেব বসুর লেখা মেট্রোতে বুড়ি। বুদ্ধদেব বসু নিজের পড়াশুনো ঢাকা ইউনিভার্সিটি থেকে সম্পূর্ণ করেন। কলেজে থাকাকালীনই কল্লোল নামক পত্রিকাতে লেখালেখি দিয়ে সাহিত্য জগতে ঢোকেন। 17 বছর বয়সে ওনার প্রথম কবিতার বই বন্দির বন্দনা প্রকাশিত হয়। 1930 সালে ওনার প্রথম উপন্যাস সারা প্রকাশিত হয়। নিজের জীবনে উনি অগণিত উপন্যাস লিখেছেন, যাদের মধ্যে তিথিদৌড় সব থেকে বিখ্যাত। আজকের গল্প আমরা নিয়েছি দেব সাহিত্য কুটির থেকে প্রকাশিত সেকালের ভূত একালের ভূত বই থেকে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। রবিবার দুপুরবেলা বসে বসে হাই তুলছি, কোনো কাজ নেই, গরমও পড়েছে বড্ড। আশ্বিন মাসে যখন প্রচণ্ড রোদ ওঠে আর একটু হাওয়া দেয় না, এই দম আটকানো পিন ফোটানো গরম। ভেবেছিলাম আনকরা টাটকা অ্যাডভেঞ্চার গল্পের বইখানা পড়ব, কিন্তু দুপাতা পড়েই মনে হচ্ছে কোথায় যেন আগে পড়েছি। বসে আছি চুপচাপ, এমন সময় পা টিপে টিপে অনুতোষের প্রবেশ। পা টিপে টিপে কেননা মেজো কাকা পাশের ঘরে দিবানিদ্রায় সচেষ্ট। যে বেচারারা নেহাতি ছেলে মানুষ, তারা যেন কোনো রকমেও তার সেই মহৎ চেষ্টায় বাধা না দেয়, এই হচ্ছে তার 3 নম্বর আইন। 1 আর 2 নম্বর এখন নাই বা শুনলে। কিরে অনুতোষ, কি মনে করে? কপালে ঘাম মুছে অনুতোষ বলল, চল চল। কোথায়? চল সিনেমা দেখে আস। পাগল, এই রোদের মধ্যে? কি যে বোকার মতো কথা বলিস,
মেট্রোর ভিতরটা কেমন ঠান্ডা, গরমের দিনে দুপুর কাটাবার জায়গাটাই তো ওটা। আচ্ছা চুপ কর, বাঘ বিতণ্ডা করবার উপায় নেই, পাছে মেজো কাকার হুমকি শুনতে হয়। মনের মধ্যে নানা রকম প্রতিবাদে ফোঁস করছে, তবু চুপ করে থাকতে হলো। তবে চল। পয়সা? সেজন্য ভাবতে হবে না, ওঠ তুই, দেরি হয়ে যাচ্ছে। মাকে বলে এমনকি 4 আনা পয়সা আদায় করে নিয়ে বেরিয়ে পড়লাম অনুতোষের সঙ্গে। খাঁ খাঁ রোদ, গাছের পাতা নড়ে না। এদিকে বালিগঞ্জের রাস্তায় ট্রাম তো আর সহজে আসবে না। একটা গাছের ছায়ায় দাঁড়িয়ে আছি দুজনে। এমন সময় একটা বুড়ি এসে আমাদের কাছে হাত পাতল। ফিকিরির জ্বালায় কোনোখানে কি শান্তি আছে? আমরা একটু সরে দাঁড়ালাম, কিন্তু ছায়াটুকু ছেড়েও যেতে পারছি না। বুড়িটা আমাদের খুব কাছে এসে দাঁড়ালো। এমনিতেই ভিখিরি দেখলে আমার বড় ঘেন্না করে, তার ওপর ভিখিরিদের মধ্যে অমন বিভৎস কঙ্কাল মূর্তি চট করে চোখে পড়ে না। ও কিছু বললে না। ওর নুয়ে পড়া শরীর থেকে যেন একখানা কাদায় গড়া হাত বেরিয়ে এসে শূন্যে ঝুলে রইল। আমি ওর দিকে না তাকাবার যতই চেষ্টা করলাম, ততই আমার চোখ ওর ওপর গিয়ে পড়তে লাগলো। অনুতোষ বললে, দেখ গরমে বুড়িটা কেমন ধুকছে, ঠিক কুত্তার মতো। যাকগে, ওই যে ট্রাম আসছে। চল বুড়িটাকেও মেট্রোতে নিয়ে যাই, খুব ঠান্ডা লাগবে। বলেই হাসতে লাগলো অনুতোষ। একটু পরেই আমরা ট্রামে চেপে বসলাম। ধিক ধিক করে চলছে বালিগঞ্জের ট্রাম। সময় আর কাটে না, 1 যুগ পরে এসে পৌঁছানো গেল। রাস্তাটুকু পার হয়েই মেট্রো। আজ বড্ড ভিড়। জোর ছবি দিয়েছে। 9 আনা টিকিটের জানলায় ফিরিঙ্গি বাঙালি মিশে 10-12 জন দাঁড়িয়ে। অনুতোষ আজ এগিয়ে গেল টিকিট আনতে। আমি এপাশে দাঁড়িয়ে রইলাম। টিকিট নিয়ে এলো অনুতোষ। আমরা ভিতরে ঢুকতে যাব, এমন সময়ে ভাবতে পারো আমাদের সামনে এসে দাঁড়ালো সেই বুড়ি। সেই তার কাদায় করা হাতখানা বাড়িয়ে ধরল আমাদের সামনে। আমরা তো হতভম্ব। এ কি ও এখানে এলো কি করে? বলে উঠল অনুতোষ। আমিও সেই কথাই ভাবছিলাম। এই মেট্রো সিনেমায় সাহেব, মেম আর ছোকছোকে বাঙালির ভিড়ের মধ্যে ওকে যে কি বেখাপ্পা, কি বিভৎস দেখাচ্ছিল, তা আর কি বলবো। ওকে যে ওরা তাড়িয়ে দিচ্ছে না, সেটাই তো আশ্চর্য। এইসব জায়গায় তো আর কোনোদিন ভিখিরি দেখিনি। আমি বললাম, আমাদের ট্রামে করেই উঠে এলো নাকি? হ্যাঁ রে, ট্রামে এসেছে না রোল সাকিয়ে এসেছে। তবে ও এলো কি করে? উড়ে তো আর আসেনি। নে আর মাথা ঘামাতে হবে না, চল ভেতরে বসি গে। বুড়িটা কিন্তু সেই একইভাবে ঠায় দাঁড়িয়ে আছে, একটা কথাও বলছে না, একটু নড়ছেও না। চারিদিকে কত লোক, ওকে কেউ লক্ষ্য করছে না কেন? আশ্চর্য। ভিতরে গিয়ে বসে পড়ল, কিন্তু মাথার মধ্যে কথাটা কেবলই ঘুরতে লাগলো। অনুতোষকে বললাম, দেখ এ বুড়ি ঠিক সেই বুড়িটাই তো? মনে তো হলো ঠিক সেই রকমই। কে জানে, কলকাতায় কত ভিখিরি আছে, হতেও পারে এই আরেকজন, কিন্তু একেবারে একই রকম। যদি ওই হয়, কি করে এলো বলতো? আশ্চর্য না? অনুতোষ চুপ করে রইল। তাছাড়া আমি চুপি বলল, আমার মনে হচ্ছিল আমরা ছাড়া কেউ আর ওকে দেখতে পাচ্ছি না। অনুতোষ হেসে উঠলে, তোর মাথা খারাপ হলো নাকি রে? তবে ওরা তক্ষুনি ওকে তাড়িয়ে দিল না কেন? কি যে বলিস, ভিড়ের মধ্যে চোখে পড়েনি আর কি। চুপ কর, আরম্ভ হলো। একটা বেগনি রঙের ঠান্ডা অন্ধকারের মধ্যে বসে সিনেমা দেখতে লাগলাম। নিউজ রিল হয়ে গেল, আরম্ভ হলো দিগ্বিজয় ছবি। অনেকক্ষণ এক মনে দেখছি। হঠাৎ কীরকম অন্যমনস্ক হয়ে গেলাম। ছবির পর্দা থেকে আমার চোখ নেমে গেল প্রেক্ষাগৃহে। আধো চাঁদের আকারের চেয়ারের পর চেয়ারের সারি, কত রকম লোক বসে, এও দেখতে মন্দ লাগে না। তারপর হঠাৎ আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। ঠিক আমাদেরই সারিতে, আমাদের কয়েকটা চেয়ার পরে সেই বুড়িটা বসে আছে। স্পষ্ট দেখলাম সেই রঙিন অন্ধকারে
ঠিক সে বসেছে চেয়ারে, শরীর নুয়ে পড়া, একখানা কাদায় গড়া হাত সামনের দিকে বাড়ানো। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেল। কিছুতেই চোখ সরিয়ে নিতে পারছিলাম না। অনেকক্ষণ পর আস্তে আস্তে একটা ঠেলা দিল মনতোষকে। ফিস করে বলল, ওই দেখ, ইয়ে হয়েছে। আমি আঙুল বাড়ালাম ওর দিকে, কিন্তু তার আগেই অনুতোষের মুখ একেবারে সাদা হয়ে গেল। হয়তো আমার চোখের ভুল, হয়তো আমাদেরই দুজনের মাথা খারাপ হয়েছে। জোর করে আবার সিনেমা দেখতে লাগলাম। অর্থহীন কতগুলো ভেলকিবাজি নেচে যাচ্ছে চোখের সামনে। একটু পরপরই আমরা তাকাচ্ছি ওদিকে। হ্যাঁ, ঠিক বসে আছে বুড়ি, শরীর নুয়ে পড়া, একখানা কাদার মতো হাত সামনে বাড়ানো। মেট্রো সিনেমার ঠান্ডা আবহাওয়াতে বসে ঘেমে জল হয়ে গেল। হঠাৎ অনুতোষ বলল, আর না, চল। আমিও সেই কথাই ভাবছিলাম। উঠে দাঁড়ালাম দুজনে। নুয়ে কয়েকটা পা মারিয়ে দু একটা হাঁটুতে ধাক্কা দিয়ে বাইরে এসে যেন বাঁচলাম। পিছনে ফিরে তাকালাম না একবারও। এক দৌড়ে একেবারে রাস্তায়। বাইরে ঝাঁঝা রোদ, বিরাট শহর, আর লোক, কত লোক। একটা ট্রাম ধরলাম। সারা রাস্তা দু বন্ধু একেবারে চোখ। পায়ের কাছাকাছি আসতেই কেমন একটা ভয় যেন কলা আঁকড়ে ধরল। আবার যদি সেইখানে সেই গাছের ছায়ায় ওকে দেখি, কিন্তু না, কিছু নেই, কেউ নেই। বাড়ি ফিরেও শান্তি নেই। হঠাৎ যদি আবার রাত্রিরে ভালো ঘুম হলো না। পরের দিন খেতে বসে বাবা বলল, কি কাণ্ড কাল দেখি, আমাদের বাড়ির সামনের রাস্তায় গাছের নিচে একটা বুড়ি মরে পড়ে আছে। কত যে হচ্ছে এরকম, অনেকক্ষণ ধরেই মরে পড়েছিল। কিছুক্ষণ পর কর্পোরেশনের লোক এসে নিয়ে গেল। আমি বললাম, কখন বলো তো? ওই তো দুপুরবেলা, তুই বেরিয়ে গেলি তার একটু পরে। কি বিচ্ছিরি দেখতে। ও কি, তোর খাওয়া হয়ে গেল নাকি? আমি তাড়াতাড়ি পাতে জল ঢেলে বললাম, আর খাবো না। কি হলো তোর? কিছু হয়নি, এই বলে আমি উঠে পড়লাম। নমস্কার, সন্ধ্যের আড্ডার বিশেষ নিবেদন কুয়াশার 25তম পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমরা পাঠ করব সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অন্ধকারের গোলাপ বাগান। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম 1934 সালের 7ই সেপ্টেম্বর। অবিভক্ত বাংলার ফরিদপুরে তার জন্ম। কলকাতা বিশ্ববিদ্যালয়তে MA। লেখালেখি শুরু করেন কবি হিসাবে। কীর্তিবাস পত্রিকার অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি। ছিলেন একাধারে কবি, উপন্যাসিক ও ছোট গল্পকার। কিশোরদের জন্য কাকাবাবু ও সন্তু সিরিজ আজ সমান জনপ্রিয়। তার মৃত্যু হয় 23 অক্টোবর 2012 সালে। আজকের গল্পটি আমরা নিয়েছি সূর্য পাবলিশারদের থেকে প্রকাশিত রহস্যময় ভূতের গল্প থেকে। তাহলে শুরু হতে চলেছে আজকের গল্প। সাড়ে 7টার সময় মাস্টার মশাই আসবেন। ঠিক 7:20 আলো নিভে গেল। এখন লণ্ঠন জ্বালতে হবে। ঘরে 3তলার ঠিক জানলার ধারেই সুজয়ের পড়ার টেবিল। সে সেখানেই বসে রইল চুপ করে। জানলার বাইরে গোটা কলকাতাটাই অন্ধকার। দোতলায় মায়ের গলা শোনা যাচ্ছে। মা শিবুকে বলল হ্যারিকেন জ্বালতে। শিবু বললে দেশলাই খুঁজে পাচ্ছি না। রোজই এরকম হয়। আলো নিভে গেল, তখন আর দেশলাই কিংবা টর্চ খুঁজে পাওয়া যায় না সুজয়দের বাড়িতে। একটা 4 ব্যাটারির টর্চ আছে, খুব জোর আলো হয়। সেই টর্চটা কোথায়? সুজয় চোখ বুঝে ভাববার চেষ্টা করল। চোখ বুঝলে সে অনেক কিছু দেখতে পায়, কিন্তু চোখ বুঝে সুজয় একটা অন্য দৃশ্য দেখল, ঠিক যেন সিনেমার ছবির মতো। অন্ধকারে মাঠের মধ্যে দিয়ে টর্চ হাতে হেঁটে আসছে একজন লোক। লোকটির মুখ দেখা যাচ্ছে না। টর্চের আলোয় মাঝে মাঝে দেখা যাচ্ছে শুধু লোকটির পায়ের সাদা কেটস জুতো। তার প্যান্টের রং হলদে। লোকটি হাঁটছে খুব তাড়াতাড়ি। টর্চের আলো পড়ছে এদিক ওদিক। মাঠ তো নয়, ওটা একটা বাগান। টর্চের আলোয় দেখা যাচ্ছে অনেকগুলো নানা রকমের ফুল গাছ।
লোকটি এক একটি গাছের ওপর আলো ফেলে দেখছে। তারপর আলোটা ফেলল একটি গোলাপ ফুল ফুটে আছে সেই গাছে। এবার লোকটি হাঁটু গেড়ে বসল সেই গাছটির কাছে। এখনো লোকটির মুখ দেখা যাচ্ছে না, গায়ে একটা ডোরাকাটা হাওয়াই শার্ট। হাঁটু গেড়ে বসা লোকটির প্যান্টের পকেটে ডান হাতটা ঢোকানো। তারপর কি যেন একটা জিনিস পার করে আনলো। সুজয়ের বুকটা ধক করে উঠল। লোকটার হাতে ওটা কি? টর্চটা মাটিতে রাখল সে। তারপর দু হাত দিয়ে সেই জিনিসটা আলোর সামনে আসতেই দেখা গেল সেটা একটা গোটানো ছুরি। সেটার ফলাটা টেনে খুলে ফেলতেই ছকছক করে উঠল আলোয়। দূরে একটা কুকুর ডাকছে। ডাকতে ডাকতে কুকুরটা যেন এগিয়ে আসছে কাছে। এই যে হ্যারিকেন এনেছি। সুজয় চমকে উঠতেই ঘোর কেটে গেল তার। শিবু হ্যারিকেন নিয়ে এসেছে। সুজয়ের একটু রাগ হলো। ইস, নষ্ট হয়ে গেল ছবিটা। একতলায় একটা কুকুর ডাকছে, এত চেনা ডাক। সুজয়ের নিজের কুকুর ডুঙ্গা, চাতে অ্যালসেশিয়ান, খুব শান্ত কুকুর। তবু লোক দেখলে ভয় পায়। ডুঙ্গা সহজে ডাকে না। এখন হঠাৎ ডাকছে কেন? আর একটু পরে আলোটা আনতে পারলে না? ও মা, তুমি অন্ধকারে বসে থাকবে। মা বললেন শিগগিরই হ্যারিকেনটা নিয়ে আসতে। খোকা পাবো অন্ধকারে ভয় পাবে। আমি অন্ধকারে ভয় পাবো? এই ডুঙ্গা ডাকছে কেন? নিশ্চয়ই কোনো ছাতাওয়ালা বাবু এসেছে। তা ঠিক, ডুঙ্গা একদম ছাতা পছন্দ করে না। কারুর হাতে ছাতা দেখলেই বিরক্ত প্রকাশ করে। যা তো নিচে গিয়ে দেখে। শিবু চলে যেতেই সুজয় ভুরু কুচকে বসে রইল। হঠাৎ চোখ বুজে সে ওই দৃশ্যটা দেখল কেন? কোনো সিনেমায় কি শিগগিরই এরকম কোনো দৃশ্য দেখেছেন? মা তো কোনো গল্পের বইতে পড়েছে তাও না। অন্ধকারের মধ্যে বাগানে একটা লোক, একটা গোলাপ গাছের সামনে ছুরি হাতে নিয়ে বসা। লোকটার মুখ দেখা যায়নি। লোকটা কি ছুরি দিয়ে গোলাপ গাছটা কেটে ফেলবে? কিন্তু কেন? সুজয় আবার চোখ বুঝল, যদি বাকি অংশটা দেখা যায়। কিন্তু এবার কিছুই দেখা গেল না। এমনি চোখ বুঝলে যেরকম হয় সেরকম। হ্যারিকেনের আলোটা খুব কমিয়ে টেবিলের তলায় নামিয়ে রেখে আবার চোখ বুজে দেখার চেষ্টা করল সুজয়। এবারও দেখা গেল না কিছুই। দরজার কাছে আওয়াজ হতেই সুজয়ের চোখ তুলে তাকাত। মাস্টার মশাই এসেছে, হাতে একটা ছাতা। কি সুজয়, হ্যারিকেনটা নামিয়ে রাখছো কেন? সুজয় উঠে দাঁড়িয়ে হ্যারিকেনটা তুলে বলল, আসুন তপনদা, আপনি আজ আবার ছাতা নিয়ে এসেছেন। সুজয় পড়ে ক্লাস 9-এ। তার মাস্টারমশাই সবেমাত্র MA পাস করেছেন। প্যান্ট শার্ট পরেন আর খুব লবঙ্গ খেতে ভালোবাসেন, তাই সবসময় মুখে লবঙ্গ। বাহ, বৃষ্টি হলেও ছাতা আনতে পারবো না? তোমার কুকুর একেবারে ঘেউ ঘেউ করে ঝাঁপিয়ে পড়েছিল। চেনে এতদিন ধরে দেখছে তাও। এই ডুঙ্গা যে সুজয়ের কত বড় বন্ধু তা তো মাস্টারমশাই জানেন না। ডুঙ্গার মনে কোনো কষ্ট হলেই সুজয় সহ্য করতে পারে না। বৃষ্টি হচ্ছে বুঝি? আমাদের পাড়ায় তো তুল বৃষ্টি, তোমাদের এখানেও টিপ টিপ করে পড়ছে দেখছি। সুজয় জানলা দিয়ে হাত বাড়িয়ে দেখল, সত্যি গড়ি গড়ি বৃষ্টি পড়ছে। অমনি সুজয়ের মনে পড়ে গেল অন্ধকার বাগানে যে লোকটা সাদা কেটস পরে হাঁটছিল তার জুতোয় কোনো কাদা ছিল না। চেয়ার টেনে বসে মাস্টারমশাই বললেন, যে অঙ্কগুলো দিয়েছিলাম করেছো? সুজয় খাতা বার করল, কিন্তু পড়াশোনায় আজ তার মন বসছে না, যদিও সামনেই পরীক্ষা। একসময় মাস্টারমশাই বললেন, এ কি সুজয়, মন দিচ্ছ না কেন? কতবার বলছি লিখতে, তুমি পেন্সিল হাতে বসে আছো। সুজয় লজ্জা পেয়ে বললে, ও এই যে লিখেছি। কি কি যেন বলছেন আপনি? তোমার আর দোষ, হ্যারিকেনের আলোতে কি আর পড়া যায়? পাখা বন্ধ, যা গরম।
পরশু তো রবিবার। আচ্ছা, সেদিন আসবো, সেদিন দুপুরের দিকে আসবো। 1 ঘন্টার মধ্যেই মাস্টারমশাই চলে গেলেন। ঠিক এরপরেই সুজয়ের খাবারের ডাক পড়ে। খাওয়া দাওয়া হয়ে গেলে খানিকক্ষণ ডুঙ্গাকে নিয়ে ঘুরে বেড়ায়। শহরের এদিকটা এখনো অন্ধকার, বৃষ্টি এখনো টিপ পড়ছে। ডুঙ্গা জলে ভিজতে চায় না, গায়ে একটু জল লাগলেই দোকান লটপট করে গা ছেড়ে দেয়। সুতরাং আজ আর ছাদে ঘোরা যাবে না। সুতরাং ডুঙ্গাকে নিয়ে সুজয় চিলেকোঠায় বসে রইল। ডুঙ্গা একবার করে বাইরে মুখ বাড়ায়, আর নাকি বৃষ্টি লাগলেই ফিরে আসে। সুজয়ের আবার মনে পড়ল সেই দৃশ্যটা। সুজয় মাঝে মাঝেই চোখ বুজে এরকম সব জিনিস দেখতে পায়। কখন যে দেখবে তা ঠিক নেই, এক একদিন কিছুই দেখে না। দৃশ্যগুলো নানা রকমের হয়। পাহাড়ের পাশে সরু রাস্তা দিয়ে সাইকেল চালিয়ে যাচ্ছে 3জন ছেলে, জঙ্গলের মধ্যে একটা গাছ ভেঙে পড়ল মরমরিয়ে। একটা ফুলের পাপড়ি দুলছে আস্তে আস্তে, আর একটা মৌমাছি বৌ বৌ করে ঘুরছে তার পাশে। সোনারপুরে ওর ছোট মামার বাড়িতে গোয়াল ঘরে একটা শেয়াল ঢুকে বসে আছে, 2টো গরু ডাকছে। চোখ বুঝে সুজয় যে দৃশ্যগুলো দেখছে তা সে কিন্তু আগে সত্যি সত্যি দেখেনি কখনো। চোখ বুঝলে দৃশ্যগুলো কোথা থেকে আসে কে জানে। একবার সে দেখেছিল সম্রাট অরঙ্গজেবের সবাই দাঁড়িয়ে কথা বলছেন শিবাজি, একেবারে সিনেমার মতো স্পষ্ট। এসব কথা অন্য কাউকে বললে তারা বিশ্বাস করে না। স্কুলের বন্ধুদের 2-1বার বলতে গেছে। তারা অমনি বলেছে যে সুজয় নাকি গাঁজা দিচ্ছে। অনেকগুলো ঘটনা মিলেও যায়। সোনারপুর থেকে ছোট মামা এসে সুজয়ের মাকে বলেছিলেন, জানো মেজদি, পরশু দিন কি কাণ্ড! কোথা থেকে একটা শিয়াল এসে আমাদের গোয়ালঘরটায় ঢুকে পড়ে। সুজয় উত্তেজিতভাবে বলেছিল, জানি জানি, আমি জানি, 2টো গরু ভয় পেয়ে খুব ডাকছিল। ছোট মামা ভুরু কুচকে বলেছিলেন, তুই জানিস মানে? পরশু রাত্রির ব্যাপার, এর মধ্যে কেউ আসেনি সোনারপুর থেকে। সুজয় তবু বলেছিল, হ্যাঁ আমি জানি, তোমরা সবাই মিলে তাড়া করলে, শিয়ালটা দৌড়ে পালাবার সময় কে একজন যেন লাঠি ছুঁড়ে মারল, কিন্তু ওর গায়ে লাগেনি। ছোট মামা হাসতে হাসতে বলেছিলেন, মেজদি, তোমার ছেলেটা কিন্তু খুব গল্প বলতে পারে। আমি সেই শিয়ালের কথা বলেছি। বিশ্বাস করে না, কেউ বিশ্বাস করে না, গল্প নয়। সুজয় যে ওই দৃশ্যটা সত্যি সত্যি দেখেছিল পরশুদিন, তা কাউকে বিশ্বাস করানো যাবে না। তাহলে অন্ধকার বাগানে টর্চ হাতে লোকটি যে একটা গোলাপ ফুলের সামনে বসল, সে দৃশ্যটাও কি সত্যি? ওরম গোলাপ বাগান কোথায় আছে? কলকাতায় কি থাকতে পারে? তা পারে নিশ্চয়ই, কিন্তু আজ কলকাতায় বৃষ্টি নেই। তাহলে কি দূরে কোনো জায়গা? সোনারপুরে ছোট মামার বাড়িতে কি বাগান আছে? 2 মাস আগে সুজয় যখন সেখানে বেড়াতে গিয়েছিল তখন দেখেছিল ছোট মামাদের বাড়ির সামনে বেগুন গাছের ক্ষেত। এত তাড়াতাড়ি কি সেখানকার বেগুন গাছ তুলে ফুল গাছ লাগানো সম্ভব? না। নিচে নেমে সুজয় বাবাকে জিজ্ঞেস করল, বাবা, আমাদের চেনাশোনা কারোর বাড়িতে কি ফুল বাগান আছে? এত বড় বড় গোলাপ ফুল ফোটে? বাবা অবাক হয়ে বললেন, ফুল বাগান? কাদের ফুল বাগান আছে? হঠাৎ এই কথা জিজ্ঞেস করছিস কেন? না না, এমনি। 3তলার ঘরে সুজয় একলা শোয়। ঘুমোবার আগে সুজয় চোখ বুজে অনেক চেষ্টা করল সেই দৃশ্যটা আর একবার দেখার, কিন্তু একবার স্বপ্ন ভেঙে গেলে আর জোড়া লাগে না। সেই রকম সেই দৃশ্যটাও আর ফিরে এলো না। সকালবেলায় বাবা সুজয়কে ডাকতে এসে দেখলেন সুজয় ঘুমন্ত মুখে কিরকম যেন অস্বস্তির ভাব নেমে এসেছে। পুরো 2টো কোঁকড়ানো, যেন ঘুমিয়ে সে কিছু চিন্তা করছে। একটু অন্যরকম দেখলে মা বাবারা প্রথমেই ভাবে ছেলের জ্বর হয়েছে কিনা। বাবা সুজয়ের কপালে হাত রাখলেন, না, জ্বর নেই। এই সুজয়, ওঠ। 2বার ডাকতে সুজয় চোখ মেলল। হ্যাঁ রে, তুই ঘুমিয়ে ঘুমিয়ে কি ভাবছিস? কই কিছু না তো।
ঘুমের মধ্যে ভুরু কুচকেছিলি কেন? কোনো বাজে স্বপ্ন দেখেছিস বুঝি? সুজয়ের কিন্তু কিছুই মনে নেই। অনেক স্বপ্ন সকালে উঠে আর মনে পড়ে না, কিন্তু সুজয় জেগে জেগে চোখ বুজে যে দৃশ্যগুলো দেখে সেগুলো তার ঠিক মনে থাকে। সুজয়ের স্কুল 10:30টায়। বাবা অফিস যাবার সময় সুজয়কে স্কুলে নামিয়ে দিয়ে যান বলে সুজয়কে বাবার সঙ্গে সঙ্গে 9:30টার মধ্যেই বেরিয়ে পড়তে হয়। সেই জন্য সকালের জলখাবার খেয়ে নেওয়ার পর 1 ঘন্টা পড়তে না পড়তেই তাকে যেতে হয় স্নান করতে। পুরনো আমলের বাড়ি তো, তাই সুজয়ের ঘরটা বিরাট। এই স্নানের ঘরটা সুজয়ের খুব ভালো লাগে। দরজাটা বন্ধ করলে একা একা নিরিবিলি লাগে। এখানে অনেক কিছু চিন্তা করা যায়। অবশ্য বাথরুমে বেশিক্ষণ কাটাবার উপায় নেই। সকালে বাবার অফিসে দেরি হয়ে যাবে, তিনি তাড়া দেবেন। শাওয়ারটা খুলে দিয়ে সুজয় তার তলায় দাঁড়ালো। শাওয়ারের জল খুব তোড়ে পড়বার সময় আপনা থেকেই চোখ বুজে আসে। চোখ বুঝতেই সুজয় আরেকটা দৃশ্য দেখতে পেল। একটা খুব বড় বাড়ি, দোতলায় টানা বারান্দা। এই বারান্দায় দাঁড়িয়ে একজন বুড়ো মতন লোক খুব রাগারাগি করছে। দূরে 2-3 জন লোক কাছুমাছুভাবে দাঁড়িয়ে। বুড়ো লোকটির বুকের লোম পাকা, শুধু একটা ধুতি পরা, বেশ বড় গোঁফ। হেরে গলায় তিনি চিৎকার করে বললেন, আমার চাবি কোথায়? আমার চাবির কথা কোথায় গেল? মহা সর্বনাশ হয়ে গেছে। সুজয় চোখ খুলে ফেলল, আর দেখা গেল না। ওই বুড়ো লোকটি কি? ওই বাড়িটাই বা কোথায়? সে কিছুই জানে না। তবে সে কেন দেখলো এই দৃশ্যটা? কোথায় কার চাবির গোছা হারিয়ে গেছে তা নিয়ে সুজয়ের মাথা কামাবার কি দরকার? কিন্তু ভুলতে চাইলেও সুজয় ভুলতে পারে না। খেতে বসেও সুজয়ের কানে বাজে সেই বুড়ো লোকটির চিৎকার। স্কুল ছুটি হয়ে গেছে 1 পিরিয়ড পরে। বাড়ি চলে এসে সুজয় শুয়ে রইল নিজের ঘরে। এরকম দুপুরবেলায় সুজয় কোনোদিন শুয়ে থাকে না। বন্ধুদের সঙ্গে খেলতে যায় কিংবা গল্প করে। বৃষ্টি বাদলা হলেও ঘরে বসে গল্পের বই পড়ে। কিন্তু সুজয়ের শরীর আজ ভালো লাগছে না, মনটা একটু ব্যথা ব্যথা করছে। সুজয় শুয়ে রইল চোখ বুঝে। এখন সে আর অন্য কিচ্ছু দেখতে পাচ্ছে না, কিন্তু আজ সকালে দেখা দৃশ্যটা মনে পড়ছে বারবার। কে ওই বুড়ো লোকটা? সুজয় কোনোদিন ওই রকম লোক দেখেনি। খুব জোর দিয়ে বলতে পারে সে। একটু পরেই তার বন্ধু অভিজিৎ এসে হাজির। অভিজিৎ উত্তেজিত ভাবে বলল, এই দমদম যাবি? দমদম? হঠাৎ দমদম যাবো কেন? দমদমে আমার মামার বাড়ি। বেশ, আজ ওখানে থাকবো, কাল চলে আসবো। কাল স্কুল যাবো না? ধুৎ, কাল তো রবিবার। রবিবার দুপুরে আমার মাস্টার মশাই আসবেন বলেছে যে। কাল সকাল 10টা-11টার মধ্যে ফিরে আসবো। বাবা অফিসের কাছে বহরমপুর যাচ্ছেন। আজ সন্ধ্যেবেলায় অফিসের গাড়ি নিয়ে যাচ্ছেন, আমাদের দমদমে নামিয়ে দিয়ে যাবেন। সকালে আমরা ফিরে আসবো বাসে করে। ওই বাসে করে ফিরে আসার ব্যাপারটা শুনে সুজয় বেশি উৎসাহ বোধ করছে। অনেকক্ষণ বাসে চাপলে সুজয়ের খুব ভালো লাগে। কত রকম মানুষ দেখা যায়। বাবার কাছ থেকে অনুমতি নিতে হবে আগে। অভিজিৎকে বসিয়ে রেখে সুজয় গেল বাবার ঘরে। বাবা এই সময় উপন্যাস পড়ে। বাবার পাশে বসে সুজয় খুব নরমভাবে বলল, বাবা, একটা কথা বলবো। পয়সা চাই বুঝি? পরশুদিন তোকে 10টা টাকা দিয়েছিলাম না? না বাবা, পয়সা না, অভিজিৎ এসেছে বলছিল। একটু পরেই বাবা রাজি হয়ে গেলেন। ওরা বেরিয়ে পড়ল বিকেল 5টার দিকে। অভিজিৎদের মামার বাড়ি নাগের বাজার ছাড়িয়ে অনেকটা দূরে। পৌঁছতে বেজে গেল 6:30। তখন সন্ধে নেমেছে। সুজয়ের বাবা গাড়ি থেকে নামলেন না। গেটের কাছে ওদের ছেড়ে দিয়ে চলে গেলেন গাড়ি ঘুরিয়ে। মস্ত বড় লোহার গেট, সামনে খানিকটা লন, সামনের দিকে সুরকি বেছানো রাস্তা। গেটটা খুলতেই ক্যাচ করে একটা শব্দ হলো। অমনি দোতলা থেকে কি যেন গম্ভীর গলায় জিজ্ঞেস করল, কে? অভিজিৎ বলল, আমি 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 কে? আমি অভিজিৎ। কখন?
দাদু দাদু, আমি খোকন, পালিগঞ্জ থেকে এসেছি। ও খোকন, আয় আয়, কার সঙ্গে এলি? কারুকে কিন্তু দেখা যাচ্ছে না, শুধু কথা শোনা যাচ্ছে। দুজনে চলে এলো বৈঠকখানায়। খুব বড় বাড়ি, কিন্তু কেমন যেন ফাঁকা ফাঁকা। একজন বয়স্কা মহিলা একতলার একটা ঘর থেকে বেরিয়ে এসে বললেন, আরে খোকা দাদু যে, এসো এসো, সঙ্গে এটি কে? এ আমার বন্ধু সুজয়। বড় মাসিমা, কেমন আছো তুমি? অভিজিৎ সেই মাসিমার পায়ে হাত দিয়ে প্রণাম করতেই সুজয়ও প্রণাম করল। যদিও এটা অভিজিতের মামার বাড়ি, কিন্তু মামারা এখানে কেউ নেই। এক মামা বিলেতে, আরেক মামা দিল্লিতে। এখানে থাকে সুজয়ের দাদু আর দিদিমা। আর এই মহিলাটি দূর সম্পর্কের মাসি। অভিজিৎকে সেই মাসি তার ঘরে নিয়ে বসাতে চাইলেন। অভিজিৎ বলল, দাঁড়াও বড় মাসি, দাদুকে প্রণাম করে আসি। মাসিমা বললেন, দেখি দেখিস, সাবধান, কর্তার মেজাজ খুব খারাপ হয়ে আছে। সুজয়কে নিয়ে অভিজিৎ সিঁড়ি দিয়ে উঠে এলো বারান্দায়। একটা টিমটিমে আলো জ্বলছে। সেই বারান্দার ঠিক মাঝখানে দাঁড়িয়ে আছে একজন বুড়ো লোক। তাকে দেখেই থমকে দাঁড়িয়ে গেল সুজয়। তার বুকের মধ্যে ছমছম শব্দ হচ্ছে। জীবনে এমন অবাক সে কখনো হয়নি। এ তো সেই লম্বা বড় বারান্দা, আর সেই বুড়ো লোকটা। আর এই বুড়ো লোকটা তো সে কাল দেখতে পেয়েছিল বাথরুমে চোখ বুঝে। ইনিই তো চাবি হারিয়ে গেছে বলে চেঁচাচ্ছিলেন। অভিজিৎ বলল, কি হলো, দাঁড়ালি কেন? উনি আমার দাদু। সুজয় আর অভিজিৎকে প্রণাম করলো তাকে। অভিজিৎ বলল, দাদু, এ আমার বন্ধু সুজয়। দাদু বললেন, তোর মা কেমন আছে? সে এলো না কেন? আজ আমার সর্বনাশ হয়ে গেছে রে। আমার চাবির গুছা হারিয়ে গেছে। সিন্ধুকের চাবি, ট্যাঙ্কের চাবি, ব্যাংকের লকারের চাবি সব একসঙ্গে ছিল। সুজয়ের বুকের মধ্যে টিপ টিপ করছে এখনো। অভিজিতের দাদুর বুকের সব চুল পাকা। অভিজিৎ বলল, কখন আরো দাদু? এই তো সকালবেলায়। কি কাণ্ড দেখ না, নিশ্চয় কেউ পথ মতলবে রুকিয়ে রেখেছে। আমি বাড়ি ছেড়ে দুদিন কোথাও যাইনি, চাবি কি করে হারা? পাশের ঘর থেকে বেরিয়ে এলেন অভিজিতের দিদিমা। তিনি বললেন, কখন এসেছিস? দেখ না কি কাণ্ড, চাবি হারিয়ে ফেলে তোর দাদুর মাথা খারাপ হয়ে গেছে। হবে না, কেউ যদি এই চাবি নিয়ে সিন্দুক খোলে, সারাদিন ধরে পাহারা দিচ্ছি, ঘর থেকে একেবারে বেরোই না। কিন্তু এরকম ভাবে কতদিন চলবে? নতুন চাবি করানো যায় না? কতকাল আগের চাবি, ও কি এখন পাওয়া যায়? ব্যাংকে খবর পাঠিয়ে দিয়েছি, কিন্তু সিন্ধুকের মধ্যে অনেক দামি জিনিসপত্র রয়েছে। ওরা ছেলে মানুষ, ওরা কি করবে তার? আয় তোরা ঘরে আয়। এই ছেলেটি কে রে? তোমার নাম কি বাবা? সুজয় কথা বলতে গেল, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজই বেরোচ্ছে না। অতি কষ্টে নিজের নামটা বলল। দিদিমা ডাকলেন, রজত, রজত। 20-22 বছরের একটি ফিটফাট চেহারার ছেলে এলো সেই ডাক শুনে। দিদিমা বললেন, রাজা, এর জন্য মিষ্টি এনে দাও। ঠাকুরকে বলো মাংস রাঁধতে, ওরা আজ এখানেই খাবে। ছেলেটি চলে গেল। অভিজিৎ জিজ্ঞেস করল, দিদিমা, ও কে গা? ওকে তো আগে দেখিনি। এই সেই সেই যে মুর্শিদাবাদ গিয়েছিলাম, সেখান থেকে ওকে এনেছি। ওর সম্পর্কে আমার কাকা ছেলে, লেখাপড়া বেশি শেখেনি। ও সবে একটা হোটেলে কাজ করছিল, তাই ওকে নিয়ে এসেছি আমাদের বাড়িতে থাকবে বলে। জল টল খাবার পর সুজয়কে নিয়ে অভিজিৎ গেল ছাদে। মস্ত বড় ছাদ, বাড়ির চারপাশটা ফাঁকা। আকাশে একটু জ্যোৎস্না, নারকেল গাছের পাতায় হাওয়ার সরসর শব্দ। কিরে, তুই কোনো কথা বলছিস না কেন? কি বলবো? একেবারে ঘুম মেরে আছিস যে, তোর ভালো লাগছে না?
হ্যাঁ। সুজয় তখনও ভাবছে সে যে আজ এখানে আসবে তার তো কোনো ঠিক ছিল না আগে। তবু সে এই বাড়িতে তার বন্ধুর দাদুর চাবি হারানোর দৃশ্যটা দেখল কেন আগের থেকে? দেখেই বা কী লাভ হলো? অভিজিৎ বলল, এই বাড়ির পেছন দিকটায় একটা বেশ বড় বাগান আছে, দেখতে যাবি? সুজয় চমকে উঠে বলল, বাগান? হ্যাঁ, খুব চমৎকার বাগান, দাদুর খুব ফুল আছে ওসব, যাবি? এখনই? অভিজিৎ একটা টর্চ নিয়ে নিল দিদির কাছ থেকে। সুজয়ের আর ধৈর্য থাকলো না, সে এক্ষুনি ছুটে গিয়ে বাগান দেখতে চায়। ঠিক সেই বাগানটাই কিনা তা বুঝতে পারল না সুজয়। অন্ধকারের মধ্যে সুজয় শুধু টর্চের আলো কয়েকটা গাছ দেখছিল। সেটা যে কোনো বাগান হতে পারে সেটা সে ভাবতে পারছিল না। তাছাড়া বাগানে ছুরি হাতে একটা লোকের সঙ্গে অভিজিতের দাদুর সিন্দুকের চাবি হারাবার সম্পর্ক কি? অভিজিতের হাত থেকে টর্চটা নিয়ে সুজয় প্রত্যেকটা ফুল গাছের ওপর আলো ফেলতে লাগলো। বেশিক্ষণ খুঁজতে হলো না, সুজয় দেখতে পেল একটা গোলাপ গাছে ফুটে আছে 3টে গোলাপ ফুল, সাদা গোলাপ। কোনো সন্দেহ নেই, কাল এই গোলাপ গাছটাকেই দেখেছিল সুজয়। অভিজিতের হাতে টর্চটা দিয়ে সে বলল, তুই একটু এগো, আমি জুতোর ফিতেটা বেঁধে নিয়ে আসছি। এই সামনে একটা সুন্দর বেঞ্চ আছে, চল ওখানে বসে বেঁধে নিবি। তুই বেঞ্চে গিয়ে বস, আমি আসছি। অভিজিৎ এক পা এগোতেই সুজয় বসে পড়ল গোলাপ গাছটার পাশে। গোলাপ গাছ ধরে এক হ্যাচকা টান দিতেই সেটা সব শুদ্ধ উঠে এলো মাটি থেকে। সুজয় কখনো গাছের একটা পাতা পর্যন্ত ছেড়ে না। গাছকে কষ্ট দিতে তারও কষ্ট হয়, কিন্তু এই গোলাপ গাছটার শিকড় কাটা। গাছটা তুলে ফেলে তার শিকড়ের কাছটার গর্তে হাত ঢোকানো সুজয়। সে যা ভেবেছিল তাই। সেখানেই রয়েছে সুজয়ের দাদুর চাবির গোছা। সঙ্গে সঙ্গে পেছনের একটা পায়ের শব্দ পেয়ে সুজয় ঘাড় ঘুরিয়ে তাকালো। সে দেখতে পেল একটা সাদা কিডস জুতো, তারপর খাকি প্যান্ট। এই সেই রজত। রজত সুজয়কে মারবার জন্য একটা হাত তুলেছিল। তার আগেই সুজয় চেঁচিয়ে উঠল, অভিজিৎ, অভিজিৎ, আমি চাবি খুঁজে পেয়েছি। রজত থমকে দাঁড়ালো, তারপর পেছন ফিরে লাগালো দৌড়। এরপর রজতকে আর দেখতে পাওয়া যায়নি। অভিজিৎ কাছে এসে বলল, চাবি দেখি দেই। সত্যি তো? তুই কি করে পেলি? আমার পায়ে হোঁচট লাগলো, আমি দেখলাম একটা চাবির গোছা। তারপর সুজয় মন দিয়ে গোলাপ গাছটাকে পুঁতে দেবার চেষ্টা করতে লাগলো। সত্যি কথা তো বলে লাভ নেই, কেউ বিশ্বাসও করবে না।